আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি ডায়না। জাতীয় ভিত্তিতে দ্রুত ঐক্যমতে পৌঁছাতে চাইলে ঐক্যমত কমিশনের কাজের গতি আরও বাড়ানোর প্রয়োজন বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মতে নির্বাচনের আগে সব বিষয়ে একমত হতে হবে এমন ভাবা ঠিক নয়। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আলাপ আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হওয়া যাবে সংশোধিত আকারে সেসব সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সংস্কার নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা বিষয়গুলোর মধ্যে সংবিধান সংশোধন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগের অনেক বিষয় নিয়ে একমত হলেও এখনো বেশ কিছু বিষয়ে ভিন্নমত রয়ে গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির এই নেতা মনে করেন, যেসব বিষয়ে একমত হওয়া যাবে তা সনদ আকারে প্রকাশ করে তা বাস্তবায়নে দ্বিমত নেই বিএনপির। তাদের কার্যক্রমে যতটুকু গতিশীলতা আমরা প্রত্যাশা করেছিলাম ঠিক সেভাবে বোধহয় এগোচ্ছে না। যদি দীর্ঘসূত্রিতা বজায় রাখা হয়, এখানে জাতীয় ভিত্তিতে সিদ্ধান্তে আসা, ঐক্যমতে আসাও দেরি হয়ে যাবে। রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কারই আগামীর বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মনে করেন দলটির আরেক নীতি নির্ধারক খন্দকার মোশাররফ হোসেন। কখনোই কিন্তু কোনো নির্বাচনের আগে পুরা দেশের সকল জনগণের বা দলের ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন হয়নি। এখানে কোথাও আমাদের লেখা নাই যে নির্বাচনের মাধ্যমে ঐক্যমত্য প্রকাশ করা হবে। নির্বাচনমুখী সংস্কার চিহ্নিত করে তা দ্রুত বাস্তবায়নের উপর জোর দেওয়া উচিত বলে মত বিএনপি নেতাদের। সংশোধিত আকারে হয়তো আমরা একমত হতে পারব। এক্স্যাক্টলি যেভাবে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেইভাবে একমত না হলেও আলাপ আলোচনার ভিত্তিতে সকল পক্ষ একমত হলে সংশোধিত আকারে সেই সংশোধনী প্রস্তাব, সংস্কার প্রস্তাবগুলো হয়তো এক জায়গায় এসে সবাই একমত হবে বা অধিকাংশ বিষয়ে একমত হবে। নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করা। আলোচনার মাধ্যমে সংস্কারের বিষয়গুলোর সমাধান সম্ভব হবে বলেও মনে করেন দলটির নেতারা। সংস্কার চলতেই থাকবে, সংস্কার কখনো থেমে থাকবে না। জাহিদ রহমান, RTV, ঢাকা। কারিগরি শিক্ষার্থীদের চলমান ৬ দফা দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আজ সারা দেশে কাফন মিছিল করবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ঘোষণা দেন তারা। বাদ জুমা ১৯৮৭ এর কাফন আন্দোলনের আদলে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে এ গণমিছিলে অংশ নেবেন। এর আগে গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে শিক্ষার্থীদের দীর্ঘ বৈঠক হয়। তার আগে বুধবার দিনভর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ল্যাব সুবিধা, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ, অবৈধ নিয়োগ বাতিল সহ ৬ দফা দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সিন্ডিকেট ভাঙা সহ ১০ দফা দাবিতে আগামী ১ মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন BPA। গত ২ মাসে প্রায় ১,২৬০ কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতেও সরকার নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ তাদের। আরো জানাচ্ছেন GM মাহমুদ। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে ডিম এবং মুরগি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে চাহিদার ৮০% যোগান দেয় প্রান্তিক পোলট্রি খামারিরা। কিন্তু বাজার অব্যবস্থাপনা ও কর্পোরেট সিন্ডিকেটের কারণে বর্তমানে ভয়াবহ লোকসানে রয়েছেন তারা। BPA-র তথ্য মতে গত ২ মাসে প্রায় ১,২৬০ কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন তারা। সংকট উত্তরণে সিন্ডিকেট ভাঙা সহ ১০ দফা দাবিতে ১ মে থেকে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন BPA। বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর কাছে আমরা নীল চাষির মতো জিম্মি, সরকারের সংশ্লিষ্ট মহলও তাদের সাথে মিলে একই আচরণ করছে বলে অভিযোগ করেন সংগঠনটির সভাপতি। আসলে সরকারকে হুমকি দিচ্ছি না, আমরা সরকারকে বিভ্রান্ত করছি না। আমরা যে দাবিগুলো করছি এই দাবিগুলো আমি মনে করি সরকার স্বঘোষিত হওয়া উচিত। কারণ আমরা বলেছি ফিড বাচ্চার সিন্ডিকেট ভাঙার জন্য, আমরা বলেছি বাজারের ন্যায্য দামের নিশ্চয়তা দেওয়ার জন্য,
আমরা বলেছি ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকিয়ে রাখার জন্য। খামারিরা জানান প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে তাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। 25 থেকে 30 টাকা প্রতি কেজিতে আমরা লস দিচ্ছি। আমার মতো এরকম অনেক খামারি আছে যারা বন্ধ করে দিচ্ছে খামার। দাবিগুলো যৌক্তিক জানিয়ে ক্যাবের ভাইস প্রেসিডেন্ট জানান খামারিদের এই আন্দোলন দীর্ঘদিনের, তবে সরকার বরাবরই উদাসীন। তাদের যে দাবি দেওয়াগুলি আছে এগুলি প্রাণী সম্পদ অধিদপ্তর বা বাণিজ্য মন্ত্রণালয় যে মিনিস্ট্রিগুলো জড়িত তাদের আসলে এই বিষয়গুলা নিয়ে তারা কোনো আমলে না নেওয়ার কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি সরকারের সাথে তাদের আলোচনা করা উচিত, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত। প্রান্তিক পর্যায়ে ডিম ও মুরগির উৎপাদন বন্ধ হলে বাজারে নিশ্চয়ই এর বড় নেতিবাচক প্রভাব পড়বে। তাই বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই এর যৌক্তিক সমাধান করবেন, এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের। জিএম মাহমুদ, RTV, ঢাকা। বাজারে চিকন চালের দামের ঊর্ধ্বমুখী ভাব থামছেই না। গেল মাসে মিনিকেট চালের দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছিল, সেটা না কমে 2 সপ্তাহের ব্যবধানে বরং 2 থেকে 3 টাকা বেড়েছে। দাম বেড়েছে দেশি পেঁয়াজেরও, যদিও বাজারে আসতে শুরু করেছে নতুন পেঁয়াজ। তবে উল্লেখযোগ্য হারে কমেছে মুরগির দাম, 60 থেকে 70 টাকা কমেছে ব্রয়লার ও সোনালির দাম। বাজারে গ্রীষ্মের সবজির সরবরাহ বেড়েছে, কিন্তু বাজার ভেদে দাম ওঠানামার মধ্যে রয়েছে। সরকার তেলের দাম বাড়ানোর অস্বস্তি বেড়েছে ক্রেতাদের মধ্যে। দর্শক, রাজধানীর কারণ বাজার থেকে সহকর্মী অরণ্য গফুর সরাসরি যুক্ত হচ্ছেন। তিনি অরণ্য, বাজারে আজকের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর কি বলছেন আসলে ক্রেতা বিক্রেতারা জানাবেন। মাহমুদা, ঈদের পর থেকে কিন্তু যে বাজারের যেমন চরিত্র ওঠানামার বিভিন্ন রকমের ধাপ ছিল, সেই ধাপগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্থিতিশীল এবং কিছু কিছু ক্ষেত্রে সামান্য একটু ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা চাউলের বাজারে খোঁজ নিয়েছি, চাউলের বাজারে যেমন বাইরে থেকে বলা হচ্ছে যে অনেক দাম বাড়ছে বা বিভিন্ন রকমের গুজব আমরা কিন্তু লক্ষ্য করেছি, কিন্তু বাজারের মধ্যে আমরা যখন দেখলাম তখন কিন্তু দেখেছি যে আসলে চাউলের বাজার কিন্তু ঈদের পর থেকে স্থিতিশীল রয়েছে, কোনো রকমের দামই তেমন একটা বাড়েনি। বরং বৈশাখে যে নতুন চালের উৎপাদন হয়েছে, সেই চালটা যদি বাজারে আসা শুরু করে তাহলে কিন্তু চালের দাম যথেষ্ট পরিমাণ কমবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে অবগত করেছেন। এছাড়া আপনার তেলের বাজারে গত সপ্তাহে তেলের দাম বাড়ানো হয়েছে এবং সেই অবস্থায় রয়েছে। এবং তবে বাড়তি যে জিনিসটা সেটি হলো যে পেঁয়াজের বাজার। ঈদের পর থেকে কিন্তু পেঁয়াজের দাম 10 থেকে 15 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে। তবে পেঁয়াজের সরবরাহ কিন্তু প্রচুর রয়েছে। এছাড়া মুরগির বাজার কিন্তু যথেষ্ট পরিমাণে দরপতনের মুখে পড়েছে। আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির যে দামগুলো ছিল গত সপ্তাহে বা ঈদের রমজানের মধ্যে, তার থেকে কিন্তু এখানে আপনার 40-50 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে দাম কমেছে। এবং যদিও সরবরাহ পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং উৎপাদনও যথেষ্ট পরিমাণ রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো পেঁয়াজের সরবরাহ বেশি থাকার ফলেও কেন পেঁয়াজের বাজারে আসলে দামটা বাড়লো, আমরা একটু কথা বলবো একজন ব্যবসায়ীর সঙ্গে যে কেন পেঁয়াজের বাজার এভাবে বাড়ছে, আমরা একটু জানতে চাইবো। ভাইজান, আপনি আমাদেরকে একটু জানাবেন যে পেঁয়াজের অবস্থা মোটামুটি ভালো ইনশাল্লাহ। ঘটনা হইলো ঈদের পরে সপ্তাহে আর কি আপনার 44-45 গেছে, পরের সপ্তাহে এখন বর্তমানে চলতেছে হলে আপনার 52 টাকা 54 টাকা। ঘটনা হলো ঈদের আগে এবং ঈদের পরে ওই সময় পেঁয়াজ কাঁচা ছিল, তো মুড়ি কাটা পেঁয়াজ ছিল, একটু দাম কম ছিল। এখন তো হালি পেঁয়াজ শুকাইছে, এই জন্য দেখা গেছে যে দামটা 4 টাকা 5 টাকা বেশি। এখন চাষিরা কম দামে বেচতেছে না, পেঁয়াজটা শুকিয়ে এখন পেঁয়াজটা বেচতেছে, এই জন্য দামটা 5-7 টাকা বেশি আর কি। দর্শক শুনছিলেন যে আসলে পেঁয়াজ কাঁচা ছিল তখন ওই জন্য দামটা একটু ছিল, এবং শুকানোর পরে কিন্তু পেঁয়াজের দামটা বেড়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। মাহবুবা, এছাড়া সবজির বাজারের কথা যদি আমি বলি, আসলে শীতের সিজন শেষ এবং গ্রীষ্মের সিজন শুরু হওয়ার ফলে শীতের সবজিগুলো আস্তে আস্তে বাজার থেকে বিদায় নিচ্ছে এবং গ্রীষ্মের সবজিগুলো কিন্তু আসা শুরু করেছে। ফলে গ্রীষ্মের সবজিগুলো যখন নতুন সবজিগুলোর দাম কিছুটা বাড়তি থাকলে পরেও পুরাতন সবজিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ স্থিতিশীল রয়েছে। তো সব মিলিয়ে বাজারে তেলের দাম নিয়ে অসন্তোষ থাকলে বড় সবজির বাজার নিয়ে বা চাউলের বাজার নিয়ে কিন্তু ক্রেতাদের মধ্যে তেমন একটি অসন্তোষ নেই এবং মুরগির বাজার নিয়ে সন্তোষ রয়েছে।
মাহবুবা। ধন্যবাদ আপনাকে। ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ সহ দেশের প্রায় সবকটি বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় দমকা হাওয়া বইতে পারে, সাথে বজ্র সহ বৃষ্টির কথাও বলছে সংস্থাটি। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় বৃষ্টিপাতের ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়। এছাড়া আগামী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। বৃহস্পতিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের বাখরনগরে দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি আব্দুল আল মামুন জানান, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নারী সহ 4 জন মারা যান। পিকআপটিতে ঘরের আসবাবপত্র সহ 16-17 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত পাখি ভ্যানের চালক সহ 2 জন নিহত হয়েছেন। ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার 9 মাইল বাজারের অদূরে পাখি ভ্যানটিকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। সাভারে যাত্রীবাহী চলন্ত বাস থেকে 3 ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউনে মৌমিতা বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, চাকু জব্দ করা হয়েছে। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, গেল 3 মাসে ঢাকা আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন পর্যন্ত চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাই করে আসছিল চক্রটি। এসব ঘটনা বন্ধে জেলা পুলিশ সুপারের নির্দেশে ব্যাংক টাউন এলাকায় চেকপোস্ট কার্যক্রম শুরু করে বাসে তল্লাশি করার সময় যাত্রী বেশে থাকা 3 ছিনতাইকারীকে আটক করা হয়। নড়াইলে 3 বার সময় বাড়িয়েও 2 সেতুর নির্মাণ কাজ শেষ করেনি স্থানীয় সরকারের প্রকৌশল অধিদপ্তর। সেতুগুলো যানবাহন চলাচলের উপযোগী না করায় প্রতিদিন অতিরিক্ত 25 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় 2 উপজেলার লাখো মানুষকে। এদিকে ঠিকাদারের গাফিলতির উপর দায় চাপিয়ে দায়িত্ব শেষ করেছে এলজেআরডি। নড়াইল থেকে মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কচ্ছপের গতিতে এগোচ্ছে নড়াইলের নবগঙ্গা নদীর উপর 2টি সেতুর নির্মাণ কাজ। সেতুগুলো নির্মাণের সময় শেষ হয়েছে বহু আগে। এরপর আরও 3 বার মেয়াদ বাড়ানো হলেও প্রকল্পের 40% কাজ এখনও বাকি। সেতুগুলো যানবাহন চলাচলের উপযোগী না করায় জেলার লোহাগড়া ও সদর উপজেলার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুগুলো হয়ে গেলে লোহাগড়া থেকে নড়াইল শহরে যাতায়াতে মাত্র 13 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো, বাঁচত সময় ও খরচ। অথচ তা না হয় এখন প্রতিদিন অতিরিক্ত 25 কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে স্থানীয়দের। আমাদের ব্রিজটা মেলা দিন ধরে পড়ে রয়েছে, আশেপাশের লোকজন জাতীয় এড়েন্দা ঘুরে জাতীয় অনেক দূর থেকে 4-5টা ইউনিয়নের লোক এই সাইড দিয়ে যাতায়াত করে। প্রায় 50 থেকে 60টি গ্রাম আছে, এখানে প্রত্যেকটা লোকের এই ব্রিজটার খুবই প্রয়োজন। এই 2টি ব্রিজ দ্রুত বাস্তবায়ন হলে জেলা শহরের সাথে যেমন সংযোগ তৈরি হবে, তেমনিভাবে আমাদের সকল ধরনের সুবিধে নাগরিকরা পাবে। 2020 সালে নলদি জমিদার বাড়িঘাটে 9 কোটি 23 লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ শুরু করে স্থানীয় সরকারের প্রকৌশল অধিদপ্তর। আর 2021 সালে চালিতাতলা খেয়াঘাটে 10 কোটি 65 লাখ টাকা ব্যয়ে আরেকটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। 2টি সেতুই 2022 ও 23 সালে নির্মাণ শেষ করার কথা থাকলেও তা করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই কাজটা আমার চলমান আছে, প্রায় 60% প্রোগ্রেস, এবং এটা টাইম এক্সটেনশন করা হয়েছে 31/7/25। তা হয়তো আমরা 31/7/25 না পারলেও আমরা আশা করতেছি 25শে ডিসেম্বরের ভিতরে আমরা যান চলাচলের জন্য খুলে দিতে পারবো। সেতুগুলোর কাজ শেষ না হয় ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পারাপার হচ্ছে লোহাগড়া উপজেলার 5 ইউনিয়নের কয়েক লাখ মানুষ। আব্দুল হামিদ, RTV। নাব্যতা সংকটে বাংলার সুয়েজ খাল খ্যাত ঝালকাঠির গাবখান চ্যানেল ড্রেজিং মেশিন নষ্টে খননে ধীরগতির ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হবার শঙ্কা দেখা দিয়েছে চ্যানেলের 2 প্রান্তের অঞ্চলগুলোর মধ্যে। দ্রুত চ্যানেলটি খননের দাবি নৌযান মালিকদের। এদিকে শীঘ্রই খননের কাজ শেষ হবে বলছে বিআইডব্লিউটিএ। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ।
ঝালকাঠির গাবখান নদীর সঙ্গে পিরোজপুরের সন্ধ্যা নদীর সংযোগ ঘটিয়েছে 16 কিলোমিটার দৈর্ঘ্যের গাবখান চ্যানেল। চ্যানেলটির মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, বরিশালের সঙ্গে নৌ যোগাযোগ ঘটেছে খুলনা, মোংলা সহ গুরুত্বপূর্ণ কয়েকটি নৌ বন্দরের। দীর্ঘদিন ড্রেজিং না করায় চ্যানেলটির নাব্যতা কমেছে। সেই সাথে মোহনা সহ বিভিন্ন স্থানে জেগেছে অসংখ্য চর। ফলে ভাটার সময় চ্যানেলটি দিয়ে মাঝারি আকারের জাহাজ চলাচলে বেগ পেতে হচ্ছে চালকদের। জোয়ারের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এতে নষ্ট হচ্ছে মালামাল, বাড়ছে পরিবহন খরচ। ভিতরে অনেক জায়গায় পানি কম, চর পড়ে গেছে সাইডে। আমরা ডাইনিবামে যখন টার্নিং নিই তখন আমাদের পিছন এক সাইডে চলে যায়। 5 মাস হলো এখানে ড্রেজার মেশিন এসেছে, তো খুব একটা সেরকম ড্রেজিং এর কিছু আমরা দেখিনি। ড্রেজিং যদি ঠিক মতো না করে তাহলে এক সময় চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, দ্রুত যেন এই চ্যানেলটা ক্লিয়ার করে। একদিনের ভিতরে মোটামুটি আইসা পড়বে এই মালামাল সব নিয়ে, এই যে সব কারেন্ট শিফট সব চলে গেছে। বাইরের থেকে আনতে হয়েছে, এখন আইনে এগুলি আবার ফিটিং করতেছে ওখানে। গাবখান চ্যানেলে পর্যাপ্ত নাব্যতা না থাকায় বড় নৌযানগুলো অতিরিক্ত প্রায় 200 কিলোমিটার ঘুরে বঙ্গোপসাগর দিয়ে চলাচল করে। বিষয়টি নৌ কর্তৃপক্ষকে অবহিত করলে গত নভেম্বরে ড্রেজিং এর উদ্যোগ নেওয়া হয়। তবে খননের কিছুদিনের মধ্যে ড্রেজিং মেশিন নষ্ট হয় কাজ বন্ধ করে কর্তৃপক্ষ। 2-3 দিনের ভিতরে হাইড্রোলিক ইঞ্জিনের মেরামত কাজটা শেষ হবে এবং আমরা ড্রেজারটা অপারেশনালে নিতে পারবো। এবং অপারেশনে গেলেও হয়তো যে কাটিংটা আছে এবং ড্রেজারটা যদি স্মুথলি আমরা চালাইতে পারি, হয়তো আশা করি আগামী 10-15 দিনের ভিতরে হয়তো কাটিংটা শেষ হয়ে যেতে পারে। চ্যানেলটি দিয়ে ভারী নৌযান না চলায় ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। দ্রুত চ্যানেলটি খনন করে এ পথে যাতায়াতকারী নৌযান চলাচলকে সচল করার দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।